হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে তোমাদের এখানে বাংলা সিলেবাস ভিত্তিক, যেখানে বাংলা সাহিত্যের ইতিহাসকে কটি ভাগে ভাগ করা যায় এবং ভাগগুলি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে করবো এবং পুরো ডিটেলসে কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখ আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়েছে। তোমরা যার যা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে বিভিন্ন সেমিস্টারে তোমাদের কোর্স ফি কি আছে সেটাও বলে দিচ্ছি। দেখো, যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য আছে 699। ঠিক আছে, তো এই ইনফরমেশনই কিন্তু তোমাদের দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি বাংলা সাহিত্যের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে কটি ভাগে ভাগ করা হচ্ছে এবং কি কি রয়েছে সেই সম্পর্কে কিন্তু আছে ক্লাসে আমার আলোচনা। দেখো, প্রথমে বলছি কি, এই যে বাংলা সাহিত্যের ইতিহাস এটিকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে, যেখানে আমরা দেখছি আদি যুগ রয়েছে প্রথমে। ঠিক আছে, সালটা বলেছে 900 থেকে 1200 খ্রিস্টাব্দ অব্দি চলছিল বাংলা সাহিত্যের এই আদি যুগ। ঠিক আছে, তারপরে দেখো চলে আসছে মধ্যযুগ, যেটা 1350 থেকে 800 খ্রিস্টাব্দ অব্দি চলছিল। তারপরে লাস্ট সবশেষে তিন ভাগের মধ্যে শেষ ভাগে যে রয়েছে সেটা হচ্ছে আধুনিক যুগ, যেটা 1801 থেকে এই বর্তমান সময় অব্দি কিন্তু চলছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। তো আমরা দেখতে পেলাম তিনটা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসকে। ঠিক আছে, যেখানে আমরা বর্তমানে কিন্তু আধুনিক যুগে আছি। এরপরে সেই যুগের একটু বিষয়গুলো জেনে নাও, কোন সময় কোন সাহিত্য চর্চা চলছিল। প্রথমে চলে যাচ্ছি আদি যুগের মধ্যে। এখানে কি বলছে, বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যা গীতি। ঠিক আছে, যেখানে চর্যা পদ কিন্তু আমরা দেখতে পারবো বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন। এবং কি বলছে, খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে সহজিয়া সিদ্ধাচার্যরা তাদের সাধন পদ্ধতি, যেখানে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৈদগান ও দোহাতে লিপিবদ্ধ করে গেছে, যা বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র সবেধন নীলমণি। তবে অনেকে অনুমান করেন যে এই সময় যে ময়নামতির গান, তারপরে ডাক, খনার বচন, শূন্য পুরাণ ইত্যাদি লোকগাথা সমূহ কিন্তু রচিত হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারছি চর্যাগীতি রয়েছে সবার প্রথমে। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন হচ্ছে চর্যাগীতি বা চর্যাপদ। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কি সেই সময় আরো কিছু কিছু জিনিস ছিল, যে ময়নামতির গান, ডাক, খনার বচন, এগুলো জিনিস বা এই সাহিত্যগুলোর বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হতো। এবং কি বলছে, ভাষাতাত্ত্বিক মতামত ও ইতিহাস ঘটনা সমূহকে পাঠ্য করে বলা যায় যে আদি যুগের ব্যক্তিকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দী, এরপরে অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীর শুরুতে ঘটে তুর্কি আক্রমণ, যার জেরে বাঙালির যে জনজীবন সেটা আরো বিপর্যস্ত হয়ে উঠেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আদি যুগের শেষের দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি তুর্কি আক্রমণ হলো, যেখান থেকে কিন্তু এই যে বাঙালিদের যে জনজীবন বা সমাজ কিন্তু একটা বিপর্যস্ত পর্যায়ে কিন্তু চলে আসছিল। এবং এই সময়টাকে বাংলা সাহিত্যের কি বলা হয়, বন্দা যুগ বলা হয় বা অন্ধকারময় যুগ কিন্তু বলা হয়। ঠিক আছে, যে কারণে সমাজে একটা যে বিপর্যস্ত দিক যে চলছিল, সেই কারণে কিন্তু তখন কোনো সাহিত্যিক নিদর্শন প্রকাশ হয়নি। এবং কি বলছে, তবে এটা মানতে হবে যে তলে তলে সাহিত্য রচনার যে পরিসর সেটা কিন্তু ঠিকই হচ্ছিল। তা না হলে মধ্যযুগের সূচনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা দেখবো তার হাত ধরে কিন্তু হওয়া সম্ভব হলো। তাহলে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সাহিত্য চর্চা চলছিল। ঠিক আছে, এই চলে গেলাম আধুনিক যুগে। এরপরে চলে আসি মধ্যযুগে। দেখো, মধ্যযুগে কি বলছে, দেখো সময়টা বলছে 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ, যেখানে তুর্কি আক্রমণের কি রেশ প্রায় 2 শতাব্দী ধরে চলছিল। একটুক্ষণ আগেই বললাম তোমাদেরকে আদি যুগ যে রয়েছে, আদি সাহিত্য যে রয়েছে বাংলা সাহিত্যের যে আদি যুগটা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবশেষে কি হয়ে গেল, তুর্কি আক্রমণ করলো। যেটা মধ্যযুগ যে রয়েছে, এই তুর্কি আক্রমণের রেশ প্রায় 2 শতাব্দী ধরে চলছিল। এবং সেই কারণে 2 শতাব্দীর বাংলার সার্বিক পরিস্থিতি সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রিক, ধর্মীয় ও সাহিত্য রচনার ক্ষেত্রে কিন্তু বিপন্ন হয়ে পড়েছিল। কারণ সমাজে মানুষরা সংকটে ছিল, তারা নতুন কোনো সাহিত্যিক নিদর্শন করবে কি করে সম্ভব, সেটা কিন্তু বলছে এই যুগে যে যুগোপযোগী সাহিত্য রচনা কিন্তু হয়নি। এরপরে চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সেই সময় সমাজ স্থিতিশীল আরো শান্ত হয়। এরপরে কিন্তু একে একে মধ্যযুগে নানা কাব্য, তারপরে রাজরাজাদের পৃষ্ঠপোষকতা রচিত হতে থাকে। এবং এই সময় সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য আমরা দেখবো আর্য অনার্য সংস্কৃতির সমন্বয়। কারণ সম্মিলিত এই যুগের আদি পর্বে আদিতম সাহিত্যিক নিদর্শন হিসেবে ধরা হয় বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। আমরা দেখবো মেন
মধ্যযুগের যে সাহিত্যগুলো রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু এই প্রধান ধরা হচ্ছে বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই সমসাময়িক সময় অনুবাদ সাহিত্য, তার পাশাপাশি অনুবাদ সাহিত্যগুলো কিন্তু ছিল, যেখানে কি কি আছে, রামায়ণ, মহাভারত, ভাগবত, এগুলো কিন্তু আমরা সব দেখবো মধ্যযুগে কিন্তু রচনা হচ্ছে। এবং মঙ্গল কাব্যগুলো ছিল, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, এগুলো কিন্তু পড়ছে। তার সঙ্গে বৈষ্ণব পদাবলী লেখালেখিও কিন্তু চলে এই মধ্যযুগে। এবং পদাবলীর ধারা শাক্ত পদাবলীর সূচনা সপ্তদশ শতক থেকেই হয়, যেখানে চৈতন্যদেবের আবির্ভাব যুগের মধ্যযুগের যে এক অবিস্মরণীয় ঘটনা। ঠিক আছে, মানে চৈতন্যদেবকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সাহিত্যগুলো লেখা হয়ে থাকে। এবং তাই সেদিকে মধ্যযুগের সাহিত্যকে 3টি ভাগে ভাগ করা হচ্ছে। তার সঙ্গে মধ্যযুগের সাহিত্যকেও কিন্তু 3টা ভাগে ভাগ করা হচ্ছে। কি কারণ? তার সঙ্গে এর মানে কারণটা প্রধান হচ্ছে চৈতন্যদেবের আবির্ভাব, এবং তাকে কেন্দ্র করে সেই মধ্যযুগে কিন্তু আর 3টা ভাগ হয়ে যায়, যেখানে প্রথমে বলছে চৈতন্যর পূর্ববর্তী যুগ, এবং চৈতন্য যখন ছিল সেই সাময়িক যুগ, তার সঙ্গে চৈতন্যর পরবর্তী যুগ, মানে তিনি চলে যাওয়ার বা তিনি আর কি চলে যাওয়ার পরে যে সময়টা রয়েছে সেটাকে বোঝাচ্ছে। তারপরে দেখো লাস্ট চলে আসছে আধুনিক যুগে, সবশেষে আধুনিক যুগে। কি বলছে? এই আধুনিক যুগ যে সময়টা একটুক্ষণ আগে তোমাদেরকে বললাম 1800 থেকে এই বর্তমান সময় অবধি চলছে। এবং কি বলছে? কেবল ব্যক্তিত্ব অর্জন নয়, সক্রিয় ব্যক্তিত্বের মুখোমুখি দাঁড়ান, যেখানে সামর্থ্যই আধুনিকতা। তার সঙ্গে 1800 খ্রিস্টাব্দ থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয়েছে। এবং আধুনিকতার মূল লক্ষণ ছিল অমিত ও বিশুদ্ধ মানবিক কৌতূহল, যার সূচনা ইংরেজি মিশনারি ও ফোর্ট উইলিয়াম কলেজ যে রয়েছে এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে ব্যাপকতা পায়। আমি তোমাদের আর কি ক্লাসও করিয়েছি ফোর্ট উইলিয়াম কলেজ, ঠিক আছে, শ্রীরামপুর মিশন, এগুলোকে কেন্দ্র করে কিন্তু আধুনিক যুগটা শুরু হচ্ছিল, বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এবং কি বলছে? যে মুদ্রণ যন্ত্রের প্রচলন এবং বাংলা লিপি সংস্কার, তার সঙ্গে গদ্যের বিকাশ, ব্যক্তি সংবাদপত্র, সমসাময়িক পত্র প্রকাশের মধ্যে দিয়ে আধুনিক যুগকে নির্দেশ করে। এবং গদ্যে রামমোহন রায়, বিদ্যাসাগর এরা যে রয়েছে, তারপরে কাব্যে মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, উপন্যাসে বঙ্কিমচন্দ্র আধুনিক যে যুগের যে মানব সভ্যতা সেটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, যেখানে বলছে সময় নিয়ে নয়, যেখানে মর্জি নিয়ে সুদীর্ঘকালে সাহিত্য সাধনা বিশ্বের দরবারে বাংলা সাহিত্যের বৈচিত্র্য বিশিষ্টতা উন্মোচন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এইভাবে বাংলা সাহিত্যের 3টা যুগ কিন্তু শুরু হচ্ছে। তোমরা পারলে পরে প্রথম থেকে একটু ক্লাসটা দেখে নিতে পারো। ঠিক আছে, আর 3টা ভাগেরই কিন্তু একটা সংক্ষিপ্ত আলোচনা আছে ক্লাসে তোমাদের সঙ্গে আমি করলাম। আজকে আলোচনার বিষয় আমার এতটুকুনি ছিল। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।